সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। শুরুতেই বলিনি, আজকে কিন্তু এটা ক্লাস নয়, লেকচারও নয়, এটা একটা গল্পের আসর। আমরা জাস্ট তোমাদের সাথে আমরা বসে বসে গল্প করব এবং তোমরা সেই গল্পগুলি উপভোগ করবে। কোনো সন্দেহ নাই, তোমাদের এই লেকচার তোমাদের কিডনি রোগ সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। তোমাদের সাথে এই গল্প করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমার এটাই, যে কিডনি রোগ সম্পর্কে যারা ভবিষ্যতে ডাক্তার হতে যাচ্ছেন তাদের দৃষ্টিভঙ্গিটাকে খুব ইতিবাচক রাখা, খুব পজিটিভ রাখা। আশা করি আমাদের সবারই ভালো লাগবে এই আলোচনা। প্রথমে হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। ধরো একজন কিডনি পেশেন্ট, তুমি ওনার চিকিৎসা করছো এবং সঠিকভাবেই চিকিৎসা করছো, এরপরেও কিন্তু পেশেন্টের পরবর্তীতে রেনাল ফাংশন ডিটেরিওরেট করতে পারে। অনেক সময় রোগীরা তোমাদেরকে একথাই বলবে যে ডাক্তার সাহেব, আপনি তো কিডনি চিকিৎসা করে গেলেন, কিন্তু এরপরও আমার কিডনি খারাপ হলো কেন? এটা একটা কমন প্রশ্ন। তুমি যেখানেই থাকো না কেন তোমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আসলে বন্ধুরা, বিষয়টি হচ্ছে কিডনির রোগ অনেক সময় এটা প্রোগ্রেসিভ টাইপের হয়, অর্থাৎ একটা ফাইব্রোটিক চেঞ্জ যদি কিডনিতে শুরু হয়ে যায়, অনেক সময় এটাকে তখন স্টপ করা যায় না। শুধু চিকিৎসা করে এর গতিটাকে স্লো করা হয়, যেন খুব দ্রুত কিডনি দুটা নষ্ট হয়ে না যায়। অ্যাজ এ ফিজিশিয়ান এটাও তোমার একটা ভালো সার্ভিস পেশেন্টদের প্রতি, যে কিডনির ডিটেরিওরেশনটাকে তুমি একটু স্লো করে দিলা। এরপরে একটা পর্যায়ে পেশেন্টের ক্রিয়েটিনিন হয়তো অনেক বেড়ে যাবে, ইজিএফআর অনেক কমে যাবে, এবং একটা পর্যায়ে পেশেন্টের ডায়ালাইসিসের প্রয়োজন দেখা দিতে পারে। তো এটা পেশেন্টকে খুব ভালো করে এক্সপ্লেইন করতে হবে যে বিশ্বের যত উন্নত দেশ আছে ওই সমস্ত দেশেও ডায়ালাইসিস সেন্টার আছে। ওই সমস্ত দেশের রোগীরা কিডনির সুচিকিৎসা পাওয়ার পরেও অনেক সময় তাদেরকে ডায়ালাইসিস করতে হয়। কাজে তুমি যদি এভাবে উদাহরণ দিয়ে রোগীদেরকে বলো তাহলে তারা আশ্বস্ত হতে পারে। আবার এটাও সত্যি কথা যে অনেক সময় কিডনির যদি সুচিকিৎসা না হয় বা সঠিক ডায়াগনোসিস না হয়, তাহলে পেশেন্ট খুব দ্রুত পেশেন্টের কিডনি ফেইলিউর ডেভেলপ করতে পারে এবং আলটিমেটলি পেশেন্টের ডায়ালাইসিস লাগতে পারে। কাজে দুইটাই সত্য, সুচিকিৎসার অভাব অথবা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসার পরেও পেশেন্টের একটা পর্যায়ে ডায়ালাইসিস লাগতে পারে। তো এই পর্যায়ে অবশ্যই ডায়ালাইসিস লাগবে কি লাগবে না এটা সিদ্ধান্ত একজন নেফ্রোলজিস্টই নেবেন, খুবই স্বাভাবিক একটা বিষয়। তো তার আগে তোমাকে একটা বিষয় চিন্তা করতে হবে যে এই পেশেন্টকে এই ডায়ালাইসিস বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি কতটুকু হেল্প করবে। যদি অনেক বয়স্ক একজন রোগী হন, যার বয়স হয়তো 75, 80, 85, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক সময় আমরা পেশেন্টের রেনাল রিপ্লেসমেন্টের কথা চিন্তা করি না, বরং আমাদের মনে হয় যে পেশেন্ট তো 75 ইয়ার্স হয়ে গেল বা 80 ইয়ার্স হয়ে গেল, উনি এখন ওনাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে রাখি, উনি এতে যতটুকু ভালো থাকেন থাকবেন। অনেক ক্ষেত্রে তখন ইচ্ছে করে তোমার ডায়ালাইসিসটাকে অ্যাভয়েড করা হয়। তো আবার কখনো কখনো পেশেন্টের জন্য আমরা ডায়ালাইসিস চিন্তা করি, বিশেষ করে যখন পেশেন্ট খুব ইয়াং হয় অথবা পেশেন্টের কোমরবিড কন্ডিশন কম হয়, তখন আলটিমেটলি পেশেন্টের জন্য রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি চিন্তা করতে হয়। অলরেডি তোমরা জেনে গেছো যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলতে আমরা তিনটা চিকিৎসাকে বুঝি। একটা হচ্ছে হিমোডায়ালাইসিস, আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, আরেকটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। এই তিনটা চিকিৎসাকে আমরা বলি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এই তিনটার বাইরে বর্তমান বিশ্বে স্বীকৃত কোনো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নাই। যদিও তোমরা শুনতে পাবা আরেকটা থেরাপির কথা, যেটাকে বলে স্টেম সেল থেরাপি, কিন্তু বন্ধুরা তোমরা কয়েকদিন পরেই আল্লাহ চাহেন তো ডাক্তার হয়ে যাবা, তোমাদের কাছে খুব সায়েন্টিফিক মেসেজই থাকতে হবে যে পেশেন্টরা বলবে যে আমি তো স্টেম সেল থেরাপির কথা শুনতে পেলাম, এটা নাকি বেশ ভালো। আসলে স্টেম সেল থেরাপি এখনো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা কিডনির জন্য কোনো স্বীকৃত চিকিৎসা নয়, একদমই নয়, এবং এটা কোনো উন্নত দেশে এখনো স্বীকৃতি পায়নি, বাংলাদেশেও পায়নি, ইন্ডিয়াতেও পায়নি, কোথাও পায়নি। এটা কেউ কেউ একদম ব্যক্তিগতভাবে চর্চা করে থাকেন,
এবং এটার কোনো সায়েন্টিফিক ডকুমেন্ট নাই যে এটা দেওয়ার পর কোনো পেশেন্টের সিকেডি বা ইএসআরডি ভালো হয়ে গেছে। কিছু কিছু একেআই পেশেন্ট এই থেরাপির পর ভালো হন, তবে সেটা কিন্তু এই চিকিৎসার জন্য নয়। একেআই পেশেন্ট তুমি যদি শুধুমাত্র পেশেন্টকে একটু সাপোর্ট দিয়ে রাখো, পেশেন্ট এমনি এমনি অনেক সময় ভালো হয়ে যান। কাজে এই চিকিৎসা দেওয়া ভালো হয়েছেন এই ধরনের কোনো সায়েন্টিফিক এভিডেন্স তাদের কাছে নাই। কাজেই এই পেশেন্টকে তোমার সতর্ক করতে হবে যে আপনি অনর্থক যে সমস্ত চিকিৎসার কোনো এখনো স্বীকৃতি পায়নি সে ধরনের চিকিৎসাতে যাবেন না, এর দ্বারা আর্থিক ক্ষতি এবং সময় নষ্ট। এনিহাও আমাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলতে হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্টেশন। কখন তুমি ভাববে যে একটা পেশেন্টকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া লাগবে? যখন তুমি পেশেন্টের ইজিএফআর করবে এবং তুমি দেখতে পাবে যে সেটা 10 মিলিলিটার পার এমএল পার 1.73 স্কয়ার মিটার বডি সারফেস এরিয়া, অর্থাৎ ইজিএফআর যদি 10 এর নিচে যায় তো তুমি তখন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির কথা চিন্তা করা শুরু করবা। যদি সেটা 5 এর নিচে যায় প্র্যাকটিক্যালি তখনই আমরা পেশেন্টকে ডায়ালাইসিস শুরু করি। ব্যতিক্রম হলো ডায়াবেটিক পেশেন্ট। যদি পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে তাহলে একটু আগে আগে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করতে হয়, আর না হলে পেশেন্টের অনেক বেশি ইন্টারনাল অর্গান ইনজুরি হয়ে যায়, অন্যান্য অর্গানগুলি ইনজুরি হয়ে যায় ইউরিমিয়ার কারণে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যদি ইজিএফআর 10 বা তার একটু নিচে নেমে আসে তাহলে তোমাকে ডায়ালিসিস শুরু করতে হবে। আর যদি নন ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে সাধারণত ইজিএফআর 5 হলে আমরা ডায়ালিসিস শুরু করি। তবে তুমি হুট করে যে একটা পেশেন্টকে বলো যে ডায়ালিসিস করেন, তাহলে কিন্তু পেশেন্ট ডায়ালিসিস করবে না। এটা পেশেন্টকে একটা ব্যাড নিউজ মনে করে পেশেন্ট। তো পেশেন্টকে ব্যাড নিউজ মুখের উপর শোনায় দিতে নাই যে আপনারা ডায়ালিসিস শুরু করেন, বরং এই পেশেন্ট যখন তুমি বুঝতে পারতেছো যে পেশেন্ট আস্তে 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 ডায়ালিসিস দিকে এগিয়ে যাচ্ছেন, তখন পেশেন্টকে একটু একটু করে তোমাকে কাউন্সেলিং করতে হবে, একটু ডায়ালিসিস শব্দটা উচ্চারণ করতে হবে রোগীর সামনে, একটু দুই একটা কথা বলতে হবে কি ডায়ালিসিস, তারপর পরের সেশনে এসে ডায়ালিসিস কিভাবে করতে হয়, এই ধরনের অনেক পজিটিভ মেসেজ পেশেন্টকে দিতে হবে। আসলে উন্নত দেশগুলিতে ডায়ালিসিস রোগীরা বাস্কেটবল পর্যন্ত খেলে রাস্তায় গিয়ে, মাঠে গিয়ে, কিন্তু আমাদের দেশের রোগীগুলি আসলে এরকম আমরা দেখতে পাই না। তার পিছনে অনেকগুলি কারণও আছে অবশ্য, সেটা আমরা এখানে হয়তো আলোচনা করব না। কিন্তু তুমি যদি সময় মতো পেশেন্টকে কাউন্সেলিং করো এবং সময় মতো পেশেন্ট ডায়ালিসিস শুরু করেন তাহলে এই পেশেন্টরা কিন্তু অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারেন। যাই হোক, 1 বছর আগে থেকে পেশেন্টের ডায়ালাইসিসের প্রিপারেশন নিতে হবে। ডায়ালাইসিসের প্রিপারেশন বলতে পেশেন্টকে বি ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিনেশন বোঝাচ্ছি আমরা, এবং হাতে একটা ফিস্টুলা করে রাখতে হবে যেন সময় মতো আমরা ডায়ালাইসিস শুরু করতে পারি। এবং পেশেন্টকে একটু সাইকোলজিক্যালি পেশেন্টকে আপডেটেড করে নিতে হবে। পেশেন্ট যেন ডায়ালাইসিসের বিষয়ে উনি যেন নেগেটিভ বা কোনো নেতিবাচক ধারণা পোষণ না করেন, কারণ সময় মতো ডায়ালাইসিস শুরু করলে কিন্তু পেশেন্ট অনেক ভালো থাকেন। একটু বলে দিই বন্ধুরা এখানে একটা কথা, অনেক ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, পেশেন্টকে আমরা বললাম যে ডায়ালাইসিস করেন, পেশেন্ট বললো যে না ডায়ালাইসিস করবো না, আমার তো কোনো সিমটম নাই, আমি তো ভালো আছি, আমি আরো পরে করব। পেশেন্ট চলে গেলেন, 6 মাস 1 বছর পর পেশেন্ট আসলেন শ্বাসকষ্ট নিয়ে, এখন উনি ডায়ালাইসিস করবেন। কিন্তু বন্ধুরা যে সমস্যাটা এর মধ্যে হয়ে যায় বা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ইউরিয়া ক্রিয়েটিনিন এরা কিন্তু আমাদের শরীরের অটোনমিক নার্ভের ইনজুরি করে, যার কারণে এই ধরনের রোগীদের অটোনমিক নিউরোপ্যাথি হয়। আর অটোনমিক নিউরোপ্যাথি হওয়ার কারণে তোমরা জানো ব্লাড প্রেশার একবার আকাশে উঠে আরেকবার মাটিতে নামে, আরেকবার আকাশে উঠে একবার মাটিতে নামে। এই ব্লাড প্রেশারের যখন এই অবস্থা যে একবার আসমানে একবার জমিনে, তো তখন পেশেন্টের শারীরিক অবস্থা কেমন হয়? এছাড়া হঠাৎ করে পেশেন্টগুলি অ্যারিথমিয়া হয়। তো এই যে অবস্থাটা অটোনমিক নিউরোপ্যাথি হলো, প্রেশার উঠছে আর নামছে, উঠছে আর নামছে, অ্যারিথমিয়া হচ্ছে, তো তখন পেশেন্ট কিন্তু আলটিমেটলি ডিস্ট্রেস ফিল করেন। ডায়ালাইসিস দেওয়ার পরেও এটা তো আর কারেকশন হবে না। তোমরা জানো নিউরোলজিক্যাল ড্যামেজ গুলি একটা ইররিভার্সিবল ড্যামেজ, এটা শুধুমাত্র পেশেন্ট দেরি করার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তখন পেশেন্ট বলেন যে আমি তো ডায়ালাইসিস আপনার কথা করলাম কিন্তু আমি তো এখন ভালো ফিল করি না। কেমনি ফিল করবেন আপনি ভালো? কারণ আপনি তো সময় মতো শুরু করেন নাই, আপনি তো সময় নষ্ট করার কারণে আপনার ভেতর অটোনমিক নার্ভগুলি ইনজুরি হয়ে গেছে। কাজে আপনি যদি সময় মতো শুরু করতেন তাহলে তো আজকে এই অটোনমিক নার্ভ ইনজুরিও হতো না আর আপনার এই করুণ অবস্থা হতো না। শুধুমাত্র বন্ধুরা ডায়ালাইসিস সময় মতো শুরু না করার কারণে আমরা অনেক পেশেন্টের কাছ থেকে এই চিকিৎসার সুফল আমরা দেখতে পাই না।
কাজে পেশেন্ট কাউন্সিলিং এবং সময় মতো ডায়ালিসিস শুরু করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই কিডনি রোগীদের চিকিৎসার। বন্ধুরা, আমার কথা তোমরা বুঝতে পারছো? এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির জন্য যে হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এই দুইটার মধ্যে আসলে কোনটা ভালো? উত্তর হচ্ছে দুইটাই ভালো, এর মধ্যে কোনোটাই ইনফিরিয়র নয়। তবে যাদের হার্টের সমস্যা থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, বা যাদের ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, যাদের অ্যারিথমিয়া থাকে, তাদের জন্য হিমোডায়ালাইসিস একটু ঝুঁকিপূর্ণ, একটু রিস্কি। কারণ শরীর থেকে যখন ব্লাড বের করা হয় তখন পেশেন্টের হার্টের ব্লাড সার্কুলেশন কমে যায়, ইসকেমিয়া প্রভোগ করতে পারে এবং আলটিমেটলি পেশেন্টের একটা এমআই এর ঘটনা ঘটে যেতে পারে, মায়োকার্ডিয়াল ইনফেকশনের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে। এই ধরনের রোগীদের জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস এটা গুড অপশন। মনে রাখবে বন্ধুরা, যে সমস্ত পেশেন্টের কার্ডিয়াক ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ আছে, তাদের জন্য কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস একটা গুড অপশন। সবচেয়ে ভালো অপশন হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্টেশন অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন। কারণ যখন একটা পেশেন্টকে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় তখন পেশেন্টের কিডনির সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়। যেমন একটা পেশেন্টের কিডনি থেকে ইরেথ্রোপয়েটিন তৈরি হয়, ভিটামিন ডি অ্যাক্টিভেশন হয়। ডায়ালাইসিস করলে তো এগুলি পাওয়া যাবে না, ডায়ালাইসিস করলে শুধু ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যাসিড এগুলি কমে যাবে। কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হলে এগুলি তো কমবেই, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যাসিড, পাশাপাশি পেশেন্টের ইরেথ্রোপয়েটিন আর লাগবে না, পেশেন্টের ভিটামিন ডি আর লাগবে না। কাজেই যদি বলা হয় সবচেয়ে ভালো অপশন কোনটা, সবচেয়ে ভালো অপশন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। তারপরে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই দুইটার মধ্যে ভালো কোনটা? যাদের করোনারি হার্ট ডিজিজ আছে তাদের জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস ভালো, আর যাদের করোনারি হার্ট ডিজিজ নাই তাদের জন্য আমরা হিমোডায়ালাইসিস করতে পারি। দেখো বন্ধুরা, আসলে সরি ছবিটা জানি কেমন হলো, আমি ভাবলাম যে তোমাদেরকে আজকে একটু ডায়ালাইসিস ভালো করে দেখিয়ে দিব, কিন্তু এটা তো প্রবলেম করতেছে। সরি, এই ছবিটা তো দেখার লাভ হবে না। তোমরা এই ছবিটা দেখো, এখানে দেখো বন্ধুরা যে এটা একটা হাত, এখানে একটা ডায়ালাইসিস করার জন্য এখানে আর্টারি বনাম ফিস্টুলা করা হয়। আর্টারি বনাম ফিস্টুলা কিন্তু এখানে আর্টারি এবং ভেইনের সাথে একটা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, কমিউনিকেশন করে দেওয়া হয়। এতে আর্টারি থেকে ব্লাড সরাসরি ভেইনে ঢুকে যায়, ক্যাপিলারি না হয়ে ভেইনে চলে যায়। এতে যে বিষয়টা এখানে যে ঘটনাটা ঘটে সেখানে হচ্ছে আর্টারি থেকে হিউজ ব্লাড ভেইনে চলে যাওয়ার কারণে ভেইনের ওয়ালের উপর চাপ পড়ে, এবং আর্টারি, তোমরা জানো আর্টারিতে ব্লাড বেশি প্রেসারে থাকে, এবং সেই প্রেসার যদি সরাসরি ভেইনে চলে যায় তাহলে ভেইনের ওয়ালের উপরেও একটা প্রেসার ট্রান্সমিশন হয়ে চাপ পড়লো। তাহলে আর্টারির সাথে ভেইনের সরাসরি কমিউনিকেশন করে দেওয়া হলে ভেইনের উপর একটা ওয়ালের উপর একটা প্রেসার হওয়ার কারণে এটা প্রেসার হাইপারট্রফি হয়, অর্থাৎ ভেইন ওয়ালগুলি মোটা হয়ে যায়। আর ভেইনের ওয়াল যখন মোটা হয়ে যায় তখন সেই ভেইন অনেক বেশি ব্লাড ক্যারি করতে পারে। এটাকে বলা হয় আর্টারিয়ালাইজেশন অফ দ্য ভেইন। এই আর্টারিয়ালাইজেশন অফ দ্য ভেইন হতে কিন্তু 2 থেকে 3 মাস 4 মাস সময় লাগে। এই জন্য এবি ফিস্টুলা করার 3 থেকে 4 মাস পর ডায়ালাইসিসের জন্য ওই ফিস্টুলা ইউজ করতে পারলে ভালো। আমরা যদি অনেক সময় 1.5 মাসের মাথায় ইউজ করার চেষ্টা করি, কিন্তু আসলে হেলদি প্র্যাকটিস হচ্ছে 2 মাস 3 মাস 4 মাস পর এই ফিস্টুলা ব্যবহার করা। তার আগে তুমি যেটা করতে পারো, ভেইনের মধ্যে একটা ক্যাথেটার দিয়ে দিতে পারো, জুগুলার ভেইনে জুগুলার ভেনাস ক্যাথেটার, ফিমোরাল ভেইনে ফিমোরাল ভেনাস ক্যাথেটার করে সেখান দিয়ে তুমি ডায়ালাইসিস করতে পারো। তো বন্ধুরা দেখো এখানে যে একটা আর্টারিয়াল ফিস্টুলা তৈরি করা হলো, এটা হচ্ছে আর্টারিয়াল এন্ড। এখান থেকে একটা যখন তোমার টিউব, ডায়ালাইসিস টিউব দেওয়া হলো, সেখান থেকে ব্লাড বের হয়ে চলে আসছে, এসে এখানে আলটিমেটলি ব্লাডের মধ্যে হেপারিন যোগ করে দেওয়া হয়। মনে রাখবে, যেন ব্লাড জমে না যায়, ক্লট হয়ে না যায়, তার জন্য হেপারিন যোগ করে দেওয়া হয়। আর ব্লাড যেন এই চ্যানেল দিয়ে কন্টিনিউয়াসলি ফ্লো হয়, তার জন্য পাম্প একটা সেট করা হয় এখানে। পাম্পের কারণে ব্লাড কন্টিনিউয়াসলি এখানে ফ্লো হতে থাকে। তোমরা জানো ব্লাড যদি কন্টিনিউয়াসলি ফ্লো না হয় এটা জমে যায়, ক্লট হয়ে যায়। কাজেই ব্লাড কন্টিনিউয়াসলি এখানে ফ্লো হতে থাকে এবং আলটিমেটলি এই ব্লাডের সাথে হেপারিন মিক্স করে দেওয়া হয়, যার কারণে এটাকে আমরা বলি হেপারিনাইজড ব্লাড।
তাহলে ডায়ালাইসিস করার সময় এই হেপারিনাইজ ব্লাড এটা আর ক্লট হয়ে যায় না বা জমে যায় না। এরপর এটাকে ডায়ালাইজারের মধ্যে ব্লাডটাকে ঢুকাই দেওয়া হলো। এখন ব্লাডটা আছে ডায়ালাইজারের মধ্যে। ডায়ালাইজার একটা ছোট্ট ইলংগেটেড একটা ডিভাইস, যেটার ভিতরে অনেক চিকন চিকন সুতার মতো ক্যাপিলারি থাকে, এগুলি ভিতর দিয়ে ব্লাড পাস করে। আর এর বাইরে স্পেস থাকে, যে স্পেসে তোমার ডায়ালাইসিস ফ্লুইড দেওয়া হয়। তোমরা দেখবা যে ক্যান ভর্তি ফ্লুইড পেশেন্টের পাশে নিয়ে রাখা হচ্ছে। তাহলে এই ডায়ালাইসিস ফ্লুইড যেটা, এটা আলটিমেটলি অপর দিক থেকে ইন্ট্রোডিউস করা হয় ডায়ালাইজারের মধ্যে। তাহলে ব্লাড ইন্ট্রোডিউস করা হয় একদিক থেকে, ডায়ালাইজার ফ্লুইড ইন্ট্রোডিউস করা হয় আরেক দিক থেকে, অর্থাৎ এখানে একটা কাউন্টার কারেন্ট মেকানিজম হয়ে গেল। তো ব্লাড চলতেছে এদিক থেকে এদিকে, দেখো বন্ধুরা, আর ডায়ালাইসিসের ফ্লুইড, এটাকে বলা হয় ডায়ালাইসেট। এই ডায়ালাইসেট চলছে উল্টা দিক থেকে, এদিক থেকে এদিকে, ওই এদিক দিয়ে বের হয়ে যায়। আর ব্লাড এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে আলটিমেটলি বের হয়ে যাবে। এদিক দিয়ে ব্লাড দেখো বের হয়ে যাচ্ছে। এখন দেখো তুমি এখানে এক্সচেঞ্জ হয়, যে মেমব্রেন দিয়ে এক্সচেঞ্জ হয়, এটা হলো ডায়ালাইসিস মেমব্রেন। এটা হলো সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয় এটাকে। এটাকে কেন সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়? কারণ এই মেমব্রেন দিয়ে কিছু জিনিস যেতে পারে, কিছু জিনিস যেতে পারে না। এজন্য এটাকে সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। অর্থাৎ যে জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলি চলে যাবে, আর যে জিনিসগুলি প্রয়োজনীয় সেগুলি যাবে না। এজন্য এটাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন। ব্লাডের মধ্যে আছে প্রচুর পরিমাণে ইউরিয়া, সেটা চলে যাবে ডায়ালাইসিস ফ্লুইডে। প্রচুর পরিমাণে ক্রিয়েটিনিন, ফসফেট, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, এরা সব, এবং অ্যাসিড, হাইড্রোজেন আয়ন, এরা সব ব্লাড থেকে এই ডায়ালাইসিস ফ্লুইডে চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে আসছে। আবার ডায়ালাইসিস ফ্লুইড থেকে কিছু জিনিস কিন্তু ব্লাডে যায়, যদিও ছবিতে এটা দেখানো হয় নাই, কিন্তু বাস্তবে ডায়ালাইসিস ফ্লুইড থেকে বাইকার্বনেট কিন্তু যেতে পারে, ক্যালসিয়াম যেতে পারে, ম্যাগনেসিয়াম যেতে পারে এই ডায়ালাইসিস ফ্লুইড থেকে এই ব্লাডের মধ্যে, সোডিয়াম যেতে পারে। কাজে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলি প্রয়োজনীয় উপাদান শরীরের জন্য, এগুলি ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে মিক্স আপ করে দেওয়া হয় এবং এগুলি আলটিমেটলি ব্লাডে চলে যায়। এই যে একটা এক্সচেঞ্জ হচ্ছে, এই এক্সচেঞ্জটা হচ্ছে এই সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি হচ্ছে বিষয়টা, এখানে একটা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার কারণে ব্লাড থেকে আলটিমেটলি ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ফসফেট, পটাশিয়াম এবং অ্যাসিড, এগুলি আলটিমেটলি ব্লাড থেকে ডায়ালাইসিস ফ্লুইডে চলে যাচ্ছে। আর ব্লাড গেইন করতেছে কি, এখানে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলি গেইন করছে ব্লাড করে। এই পিউরিফাইড এবং টক্সিন ফ্রি ব্লাড বের হয়ে আসলো ডায়ালাইজার থেকে, বের হয়ে আলটিমেটলি একটা বাবল ডিটেক্টর থাকে এখানে, সেই বাবল ডিটেক্টর আলটিমেটলি সেই বাবলগুলি এখান থেকে রিমুভ করে আলটিমেটলি সেই ব্লাড আলটিমেটলি একটা ভেনাস চ্যানেলের মাধ্যমে এই যে ভেইনে চলে গেল এবং আলটিমেটলি শরীরের ভিতরে সে ঢুকে গেল। এইভাবে আলটিমেটলি এই মেশিনের মধ্যে, এই মেশিনের মাধ্যমে, ডায়ালাইজারের মাধ্যমে ব্লাড তার ইউরিমিক টক্সিন গুলি রিমুভ করতে পারে এবং ডায়ালাইসিস ফ্লুইড থেকে তার প্রয়োজনীয় উপাদানগুলি সে নিয়ে ব্লাডে ব্যাক করে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু আলটিমেটলি এই পানি যেটা ডায়ালাইসিস ফ্লুইড, এটা একদম স্টেরাইল ওয়াটার, তুমি ইচ্ছে করে পানি পান করতে পারো, কোনো সমস্যা নাই। এই পানি পান করা যায় এবং এই পানি খুবই স্টেরাইল, যার কারণে এখানে কোনো জীবাণু আলটিমেটলি থাকে না এবং এই জীবাণু এদিক দিয়ে ব্লাডে আসার তেমন কোনো সম্ভাবনা নাই। তাহলে এভাবে আলটিমেটলি ডায়ালাইসিসের মাধ্যমে তোমার ব্লাড পিউরিফিকেশন করা হয়। এটা হলো হিমোডায়ালিসিসের কথা বললাম। পেটের যে ডায়ালাইসিস, পেরিটোনিয়াল, সেখানে দেখো তো ডায়ালাইসিসের মধ্যে এখানে প্রথম ডিফিউশন হয়। ও আচ্ছা, আর কথা বলি নাই আমি, ওয়াটার কি হয়, পানি যেটা থাকে শরীরের ভিতরে, ইডিমা থাকে, পানি থাকে, এই পানিটাও কিন্তু এদিক দিয়ে বের করে দেওয়া হয়, এই পানিও এদিক দিয়ে বের হয়ে চলে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই যে তোমার ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এরা চলে যাচ্ছে, এরা ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে, আর পানিতে চলে যাচ্ছে এরা ফিল্ট্রেশনের মাধ্যমে যাচ্ছে। তাহলে এখানে ডিফিউশন হয়, ফিল্ট্রেশন হয়। মূলত ডায়ালাইসিসে এই দুইটা মেইন প্রসেস, একটা হচ্ছে ডিফিউশন আর একটা হলো ফিল্ট্রেশন। তোমরা জানো ডিফিউশনের মাধ্যমে তোমার সলিউট যেগুলি আছে, অর্থাৎ বাংলাতে তোমরা ছোটবেলায় পড়ে আসছো দ্রব, যেটা মনে করো লবণ, এগুলি আলটিমেটলি ডিফিউশনের মাধ্যমে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে পানি বা ফ্লুইড যেটা, এটা ফিল্ট্রেশনের মাধ্যমে চলে যায়। কাজে ফ্লুইড ফিল্ট্রেশনের মাধ্যমে
তোমার আলটিমেটলি ডায়ালাইসিস তোমার ডায়ালাইসিস ফ্লুইডে চলে আসছে, আর অন্যান্য যে উপাদান ইউরিয়া ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড পটাশিয়াম এগুলি ফসফেট এরা ডিফিউশনের মাধ্যমে আলটিমেটলি এই সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে এই ডায়ালাইসিস ফ্লুইডে চলে আসছে। তাহলে জিজ্ঞেস করা হয় ডায়ালাইসিসে কি কি মেথডে কি কি ফিজিওলজিক্যাল মেথড এখানে চলে, একটা হচ্ছে ডিফিউশন আর একটা হচ্ছে ফিল্ট্রেশন। তো ফিল্ট্রেশনকে আমরা অনেক সময় আলট্রা ফিল্ট্রেশনও বলি। কাজেই এই দুইটা পদ্ধতি এখানে হয়, যার কারণে পেশেন্টের শরীর থেকে অতিরিক্ত পানি, ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এগুলি আস্তে আস্তে চলে যায়। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে দেখো সেই ছবিটা, খুব সুন্দর একটা ছবি। এখানে হচ্ছে এটা হচ্ছে আরবিসি। আরবিসি কিন্তু যেতে পারবে না, আরবিসি অনেক বড়, ডায়ালাইসিস মেমব্রেন দিয়ে আরবিসি যদি চলেই যেত আরবিসি, তাহলে কিন্তু এক ডায়ালাইসিসের পর পেশেন্ট রক্ত শূন্য হয়ে যেত। তার কাজে এই ডায়ালাইসিসের মেমব্রেনের মধ্য দিয়ে কিন্তু পেশেন্টের ব্লাড লস হয় না। এরপর আসে এগুলি দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলি। আচ্ছা, এখানে দেখো ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। ব্যাকটেরিয়া কিন্তু আমি একটু আগে বললাম যে সাধারণত পানিটা থাকে স্টেরাইল, এটা একদম স্টেরাইল পানি দেওয়া হয়। যদি অ্যাক্সিডেন্টালি একটা দুইটা ব্যাকটেরিয়া চলেও আসে, এগুলি কিন্তু এই সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে শরীরে ঢুকতে পারে না। আসো এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এরা কিন্তু এই মেমব্রেনের ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারে। যদি শরীরে বেশি থাকে বের হয়ে চলে আসে, যদি শরীরে ঘাটতি থাকে নিয়ে নিতে পারে এই ফ্লুইড থেকে। আসো বাইকার্বনেট, আমরা জানি শরীরের মধ্যে অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে, কিডনি রোগীদের ডায়ালাইসিস ফ্লুইড থেকে তারা বাইকার্বনেট নিয়ে এই অ্যাসিডগুলিকে নিউট্রালাইজ করতে পারে। আসো এবার ইউরিয়া ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড শরীরের ভিতরে, পেশেন্টের শরীরের ভিতরে এগুলি আছে ব্লাডের মধ্যে, এগুলি সুন্দর করে একমুখী ডিফিউশন হয়ে সব চলে আসলো ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে। আসো এবার বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন এরাও চলে আসতে পারে। আলটিমেটলি দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এগুলি হচ্ছে এক্সচেঞ্জ হয় এখানে। ঠিক আছে বন্ধুরা? সেই একই ছবি তোমাদের জন্য দেখো, তোমাদের বোঝার জন্য আসলে যে পানি খুব ফ্রিলি ফিল্ট্রেশন হয়, পানির সাথে সাথে অন্যান্য উপাদানগুলি এগুলি আস্তে আস্তে এখানে ডিফিউশন হয়, এবং এটাকে বলা এই যে মেমব্রেন, যেটা এগুলো বলা হয় ডায়ালাইজার মেমব্রেন। এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যেহেতু অনেকগুলি ছিদ্র থাকে ভিতরে এবং কিছু জিনিস আসা যাওয়া করতে পারে, এই জন্য এটা সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা একটা ডায়ালাইসিস মেমব্রেনের ছবি। এটা হচ্ছে পেটের ডায়ালাইসিস। বন্ধুরা দেখো পেটের ডায়ালাইসিস কি হয়, এই যে পেরিটোনিয়াল ক্যাভিটি তোমরা ছোটবেলায় পড়ে আসছো, এটা একটা ক্লোজড ক্যাভিটি ইন কেস অফ মেল, আর ফিমেলদের ক্ষেত্রে এটা পুরোপুরি ক্লোজ না। যাই হোক, ডায়ালাইসিস করার জন্য যতটুকু ক্লোজ থাকা উচিত এতটুকু ক্লোজ আছে এটা। এই ক্লোজ ক্যাভিটি দেখো পেরিটোনিয়াম দিয়ে এটা একদম কাভার থাকে চারিদিকে। তোমরা জানো সেই পেরিটোনিয়াম ওয়ালের মধ্যে থাকে ক্যাপিলারিজ এবং লিমফেটিক্স, ক্যাপিলারি থাকে এবং লিমফেটিক্স থাকে। এখন দেখো বন্ধুরা, তুমি যদি একটা কাজ করো যে এটা মনে করো ডায়ালাইসিস ফ্লুইড, তুমি যদি কিছু এখান থেকে ডায়ালাইসিস ফ্লুইড একটা ক্যাথেটারের মাধ্যমে এই পেটের পেরিটোনিয়ামের মধ্যে ঢুকাই দাও, তাহলে এই ফ্লুইডটা এখানে চলে আসলো। এখানে আসার পর যে ঘটনা ঘটে, এই ফ্লুইডের মধ্যে এবং এই যে পেরিটোনিয়াল মেমব্রেনের মধ্যে ক্যাপিলারি থাকে, এই ক্যাপিলারির মধ্যে একটা এক্সচেঞ্জ হয়। ক্যাপিলারির মধ্যে থাকে ইউরিয়া ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, পটাশিয়াম, ফসফেট এগুলি চলে আসে এই ফ্লুইডের মধ্যে, আর ফ্লুইডে থেকে বাইকার্বনেট এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলি চলে যায় এই ব্লাড ভেসেলসের ভিতরে। ব্লাড ভেসেলস এই প্রয়োজনীয় উপাদানগুলি নিয়ে এখান থেকে আলটিমেটলি শরীরের ভিতর ঢুকে গেল, আর এই ক্যাপিলারি আর এই পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে পড়ে রইল ইউরিয়া ক্রিয়েটিনিন, ফসফেট, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড এরা। এরপর তুমি যে কাজটা করলা 3 থেকে 4 ঘন্টা পর বা 5 ঘন্টা 6 ঘন্টা পর, এটা বিভিন্ন রোগীর জন্য বিভিন্ন রকম, তুমি 5-6 ঘন্টা পর এই পানিটাকে আবার তুমি বের করে নিয়ে আসলে ক্যাথেটার দিয়ে, এবং তুমি এই ব্যাগটাকে যখন নিচে ধরবা তখন এই পানিটা বের হয়ে চলে আসবে। এই ব্যাগটা যখন উপরে ধরবা তখন পানি ঢুকবে, আর ব্যাগ যখন তুমি নিচে ধরবা পানি বের হবে। এটা বাইরে থেকে তুমি কন্ট্রোল করতে পারো। এই ব্যাগ যখন তুমি নিচে ধরবা তখন এই ফ্লুইড ইউরিয়া ক্রিয়েটিনিন, পটাশিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড এগুলি সহ বের হয়ে এই ব্যাগে চলে আসবে। এরপর এই ব্যাগটাকে তুমি ফেলে দিবা। এরপরে আবার তুমি 6 থেকে 8 ঘন্টা পরে আবার এভাবে ফ্লুইড ইন্ট্রোডিউস করবা, করে তুমি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করবে। এখানে দেখো এই ডায়ালাইসিসের মধ্যে বলে যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের সাথে হিমোডায়ালাইসিসের ব্যবধান কি হলো।
হিমোডায়ালাইসিসের মধ্যে ব্লাড বের করতে হয়, পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে ব্লাড বের করতে হয় না। হিমোডায়ালাইসিসে ব্লাড বের করার কারণে একটু তোমার হিমোডাইনামিক আনস্টেবিলিটি হতে পারে, প্রেসার কমে যেতে পারে, ইসকিমিয়া হতে পারে। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিসে যেহেতু ব্লাড বের করা হয় না, কাজে হিমোডাইনামিক আনস্টেবিলিটি হওয়ার কোনো সুযোগ এখানে নাই। হিমোডায়ালাইসিসে হেপারিন ইউজ করা হয়, পেরিটোনিয়াল ডায়ালাইসিসে হেপারিন ইউজ করা হচ্ছে না। যার কারণে হিমোডায়ালাইসিসে পেশেন্ট হেপারিন ইউজ করার কারণে অনেক সময় হিমোরেজ হতে পারে শরীরের যে কোনো জায়গায়, যেমন ব্রেইন হিমোরেজ, রেটিনাল হিমোরেজ, এগুলি হতে পারে। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিসে এই ধরনের হিমোরেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যে সমস্ত পেশেন্টের অলরেডি হিমোরেজ আছে শরীরের ভিতরে, তাদের ক্ষেত্রে হিমোডায়ালাইসিস একটু আনসেফ, সেই তুলনায় পেরিটোনিয়াল ডায়ালাইসিস অনেকটাই সেফ। এই হচ্ছে ব্যবধান। আর এদিকে কথা একটু বলি যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মাধ্যমে এই পদ্ধতিতে অনেক সময় পেটের মধ্যে জীবাণু ঢুকে যেতে পারে। তুমি যে এই ক্যাথেটার খুলবা, ক্যাথেটার ওপেন করবা, ক্লোজ করবা, তোমার হাত থেকে জীবাণু ঢুকে যেতে পারে, এদিক দিয়ে ঢুকে আলটিমেটলি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকে পেরিটোনাইটিস করতে পারে, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস করতে পারে। কিন্তু এ ধরনের কোনো সম্ভাবনা হিমোডায়ালাইসিসের মধ্যে নেই। বরং হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে যেটা হতে পারে বন্ধুরা, দেখো হিমোডায়ালাইসিস করতে গেলে তোমার এই হাত দিয়ে বরং কিছু জীবাণু ভেইনের মধ্যে ঢুকে যেতে পারে, হয়ে সেপ্টিসেমিয়া হতে পারে। এবং তোমরা জানো ভেইন ওপেন করে গিয়ে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকুলার, সেখান থেকে রাইট সাইডের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। তাহলে হিমোডায়ালাইসিসে হতে পারে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস হতে পারে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। সেই একই ছবি দেখো বন্ধুরা, কি সুন্দর একটা চমৎকার ছবি। এখান থেকে ফ্লুইড ঢুকে যাচ্ছে ক্যাথেটার দিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, এবং এখানে ঢোকার পর এই যে এক্সচেঞ্জ হচ্ছে, দেখো এই যে ফ্লুইড যেটা তুমি ইন্ট্রোডিউস করলা, আর এই যে ক্যাপিলারি যার মধ্যে সেই ইউরোবিক টক্সিন গুলি আছে, সেই টক্সিন গুলি দেখো সব বের হয়ে চলে আসতেছে, ওয়েস্ট প্রোডাক্ট গুলি এখানে চলে আসলো। এখানে আসার পর তুমি আবার এই টক্সিন বা ইউরোবিক ওয়েস্ট প্রোডাক্ট সম্বলিত ওয়েস্ট প্রোডাক্ট কন্টেইনিং এই ডায়ালাইসিস ফ্লুইডটাকে আবার তুমি বের করে এই নিচের ব্যাগ, যেটাকে ড্রেনেজ ব্যাগ বলা হয়, এই ব্যাগের মধ্যে তুমি এটাকে ডিসকার্ড করে দিতে পারো। কাজেই এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস কিন্তু এফিকেসি কোনো অংশে কম নয়, তবে এটা একটা স্লো ডায়ালাইসিস, আর হিমোডায়ালাইসিসটা একটা র্যাপিড ডায়ালাইসিস। এখন প্রশ্ন হচ্ছে তুমি কখন পেশেন্টকে ডায়ালাইসিস অফার করবে? তুমি নিশ্চয়ই ক্রিয়েটিনিন 2 থাকলে 3 থাকলে ডায়ালাইসিস অফার করবে না। ডায়ালাইসিসটা হচ্ছে আসলে যখন ডাক্তার হিসাবে কিডনির চিকিৎসা করতে গিয়ে তোমার পিঠ দেয়ালের সাথে লেগে গেল, তখন তুমি পেশেন্টকে ডায়ালাইসিসের অফার করবে, এটা হলো আসল কথা। তো যখন নাকি একটা পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে এমন অবস্থা হয় যে ইউরিয়া ক্রিয়েটিনিন পেরিকার্ডিয়ামকে গিয়ে স্টিমুলেট করে, ইনফ্লামেশন করে, পেরিকার্ডাইটিস করে, পেইন করতে পারে, ইউরিমিক পেরিকার্ডাইটিস, তখন তুমি বুঝতে হবে যে শরীর থেকে ইউরিয়া ক্রিয়েটিনিন সরাইতে হবে এবং এটা ডায়ালাইসিস করেই সরাইতে হবে। একইভাবে ব্রেইনে গিয়ে ইউরিমিক এনকেফালোপ্যাথি করতে পারে। কাজে ইউরিমিক এনকেফালোপ্যাথি যদি করে পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে গেল, কনভালশন হচ্ছে, পেশেন্টকে তোমার ডায়ালাইসিস দিতে হবে। পেশেন্টের কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে এই পেশেন্টের শরীরে পানি জমে গেল, পানি বের হচ্ছে না, পেশেন্টের ইডিমা হচ্ছে, লাংসে পানি জমে গেল, পালমোনারি ইডিমা হচ্ছে, পেশেন্ট শুইতে পারে না, শুইলেই পেশেন্টের শ্বাসকষ্ট হয়, তখন পেশেন্টকে তুমি ডায়াবেটিক্স ইনজেকশন দিলা, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ কিডনি যদি বিকল থাকে, অচল থাকে, তাহলে ডায়াবেটিক্স কিডনিতে গিয়েও কোনো কাজ করে না। তোমরা জানো লুপ ডায়াবেটিক্স সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিস্টেমের মাধ্যমে কাজ করে, ওই সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিস্টেমটাকে ব্লক করে কাজ করে। এখন পেশেন্টের যদি রেনাল টিউবিউলই নাই, রেনাল টিউবিউল যদি না থাকে, তাহলে এই ডায়াবেটিস কোথায় গিয়ে কাজ করবে? ঠিক আছে না? এটা খুব মজার একটা গল্প। তুমি এক লোককে বললা যে ভাই আপনার পকেটে কত টাকা আছে, লোকটা বলল ভাই টাকা দূরে থাক, আমার তো পকেটই নাই। বা একজনকে বললা যে ভাই আপনার মানি ব্যাগে কত টাকা আছে, সে বলল ভাই টাকা দূরে থাক, আমার তো মানি ব্যাগই নাই। এরকম আর কি, বুঝতে পারছো না? গেঞ্জির আবার বুক পকেট, গেঞ্জি তো পকেটই থাকে না, তারপর বুক পকেট। কাজেই যে পেশেন্টের সিকেডি হয়ে গেছে, কিডনি ফাইব্রোসিস হয়ে গেছে, তাদের টিউবিউলসই নাই, তাকে তুমি যদি ডায়াবেটিক্স দাও, সে কোথায় পাবে রেনাল টিউবিউলস, কোথায় পাবে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্ট সিস্টেম, কোথায় সে কাজ করবে? আলটিমেটলি কোনো বেনিফিট হবে না। সেক্ষেত্রে তোমাকে মেশিনের মাধ্যমে, ডায়ালাইসিসের মাধ্যমে এই শরীর থেকে পানিটাকে বের করে দিতে হবে। অনেক সময় পেশেন্টের সিকেডি, পেশেন্টের ভলিউম ওভারলোড হয়ে
হাই ব্লাড প্রেশার হয়, বিশাল প্রেশার। তুমি যদি রিফ্র্যাক্টরি হাইপারটেনশন দেখতে চাও, যাদেরকে 3টা বেশি অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে চিকিৎসা করতে হয়, তাহলে তোমাকে কিডনি হসপিটালে আসতে হবে বা কিডনি রোগী দেখতে হবে। এরকম অনেক পেশেন্ট, আমার দেখা এক পেশেন্ট আছে, উনি ওনার হাইপারটেনশন এত বেশি, উনি কিডনি ফেলিওর পেশেন্ট, ওনার 60টা অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ দেওয়া লাগে প্রেশার কন্ট্রোল করার জন্য। এটা কিন্তু ভলিউম ডিপেন্ডেন্ট হাইপারটেনশন, ভলিউম থাকার কারণে। এছাড়া আরো অনেকগুলো মেকানিজম আছে এখানে হাইপারটেনশনের, যার কারণে এই ধরনের সিভিয়ার হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য পেশেন্টকে ডায়ালাইসিস দিতে হবে যদি পেশেন্টের কিডনি খারাপ থাকে। একইভাবে পটাশিয়াম, আমরা জানি এই কিডনির মাধ্যমেই শরীর থেকে পটাশিয়াম বের হয়ে চলে যায় প্রস্রাবের সাথে। কিডনি খারাপ হয়ে গেলে পটাশিয়াম আর বের হতে পারে না, আলটিমেটলি কি হচ্ছে, এই পটাশিয়াম শরীরে আটকে যাচ্ছে এবং পেশেন্ট অ্যারিথমিয়া হয়ে পেশেন্ট মারা যেতে পারে। কাজেই এই পেশেন্টে যদি তুমি ডায়ালাইসিস, প্রথমত কিছু ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট ক্যালসিয়াম গ্লুকোনেট দিবে, রেজোনিয়াম দিবে, ইনসুলিন দিবে, গ্লুকোজ দিবে, সালবুটামল নেবুলাইজেশন করবে, সোডিয়াম বাইকার্বনেট দিবে, এগুলি তুমি করবে, তোমরা জানো চিকিৎসা কি। যদি সব চিকিৎসা ফেল করে, তখন আলটিমেটলি মেশিনের মাধ্যমে, ডায়ালাইসিসের মাধ্যমে পেশেন্টের পটাশিয়াম রিমুভ করতে হবে। একইভাবে কিডনি রোগীদের শরীরের মধ্যে অ্যাসিড আটকে পড়ে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, সোডিয়াম বাইকার্বনেট দিয়ে অ্যাসিড নিউট্রালাইজ করতে হয়, অনেক সময় তাও লাভ হয় না, সেক্ষেত্রে ডায়ালাইসিস করে অ্যাসিডগুলিকে বের করে দিতে হবে। মোটামুটি এতটুকু যদি তোমরা বলো যে কোন পেশেন্টকে কেন ডায়ালাইসিস দিতে হবে, এতটুকু বললেই কিন্তু তোমার প্র্যাকটিক্যাল পারপাস ফুলফিল হবে, পরীক্ষাতেও তুমি অনার্স মার্ক পেয়ে যাবে। কাজেই অন্তত এতটুকু বলো যে পেশেন্টের পেরিকার্ডিটিস, ইউরিক এনকেফালোপ্যাথি, পালমোনারি এডিমা, হাইপারটেনশন, হাইপারক্যারিমিয়া, ইনট্রাক্টেবল অ্যাসিডোসিস। এমনিতেই তোমার যদি বলে ক্রিয়েটিনিন কত হলে ডায়ালাইসিস করব, এটা একটা হিসাব আছে। ক্রিয়েটিনিন যদি 6.8 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়, তাহলে কিন্তু আমরা সাধারণত পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে আপনি ডায়ালাইসিস করেন 6.8। আর ইউরিয়া যদি 200 এর উপর হয়, তাহলে সাধারণত আমরা অ্যাডভাইস করি যে পেশেন্টকে ডায়ালাইসিস করার জন্য 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। কাজেই এই প্যারামিটারগুলি তোমরা মনে রাখবে, কিন্তু ওভারঅল সিদ্ধান্ত নেওয়া হয় আসলে শুধু একটা ক্রিয়েটিনিনের রেকর্ড দেখে কিন্তু আমরা ডায়ালাইসিস অ্যাডভাইস করি না। কোন পেশেন্টের হাইপারটেনশন আছে, পালমোনারি এডিমা আছে, ক্রিয়েটিনিন 7 আছে, ডায়ালাইসিস করতে হবে। মজার বিষয় হলো বন্ধুরা, অনেক সময় এমন হবে পেশেন্টের যে ক্রিয়েটিনিন মাত্র 3, কিন্তু পেশেন্টের ফ্লুইড ওভারলোড, লাংসে এত পানি যে পেশেন্ট শ্বাস নিতে পারছেন না, ডায়াবেটিস দিচ্ছে, কোনো লাভ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই 3 ক্রিয়েটিনিন নিয়েও ডায়ালাইসিস দিতে হয়। অনেক সময় পেশেন্টের ক্রিয়েটিনিন 10, কিন্তু পেশেন্টের কোনো সিমটম নাই, অ্যাসিমটোমেটিক পেশেন্ট, এবং পেশেন্টের একটা অ্যাকিউট কিডনি ইনজুরি চিকিৎসা করলে ক্রিয়েটিনিন কমে যাবে। তো সেক্ষেত্রে তুমি ডায়ালাইসিস না দিয়ে পেশেন্টকে চিকিৎসা দিলে অনেক সময় ডায়ালাইসিস ছাড়াই পেশেন্ট ইমপ্রুভ করে যায়। এখন এটা একটু একটা বিষয় আছে এখানে, ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসে পেশেন্টের শরীর থেকে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড, কিছু প্রোটিন লস হতে পারে। বিশেষ করে পেরিটোনিয়াল ডায়ালাইসিসে কিন্তু এই প্রোটিন লসটা বেশি হয়। আর এই প্রোটিন লস হয় কখন, এই যে তোমার যখন পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে আসলে ব্লাড থেকে কিছু প্রোটিন চলে আসে, চলে আসার কারণে সেটা যখন তুমি ফ্লুইডটাকে তুমি ফেলে দিবে, তার সাথে এই প্রোটিনটাও শরীর থেকে চলে যায়। এই জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিস পেশেন্টদেরকে প্রোটিন বেশি করে খেতে বলা হয়। এবং তুমি যদি না বলো সেটা, পেশেন্ট যদি প্রোটিন না খান, তাহলে পেশেন্ট আলটিমেটলি ম্যাল নিউট্রিশনে ভুগেন। এটা অনেক সময় দেখো ডাক্তারদের রোগীকে বলে দিল আপনি প্রোটিন কম খাবেন, কিডনি রোগী মাছ মাংস কম খাবেন, কম খেতে গিয়ে পেশেন্ট অনেক সময় অপুষ্টিতে বা ম্যাল নিউট্রিশনে ভুগে, এনিমিয়াতে ভুগেন উনি। কিন্তু পেশেন্টের যখন ডায়ালাইসিস শুরু হয়, তখন কিন্তু বন্ধুরা পেশেন্টকে প্রোটিন বেশি খেতে বলবে, কারণ এই প্রসেসগুলিতে হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস যখন এই প্রসেসগুলি চলে, তখন শরীর থেকে কিন্তু বেশ প্রোটিন লস হয়। এটা তোমরা আশা করি মনে রাখবে। বন্ধুরা দেখো, একজন ডায়ালাইসিসের পেশেন্ট, তাকে কি দেখে খুব বেশি অসুস্থ মনে হচ্ছে? মোটেও না। তুমি দেখো আসলে, ডাজ দ্য পেশেন্ট উইথ হিমোডায়ালাইসিস লুক ভেরি সিক? নো অ্যাট অল। হ্যাঁ, তুমি আসলে সত্যি সত্যি পেশেন্টের যখন ডায়ালাইসিস করা উচিত, তখন যদি উনি ডায়ালাইসিস শুরু করেন, তাহলে পেশেন্টগুলি কিন্তু খুব হেলদি থাকেন আসলে। কিন্তু এই অবস্থায় পেশেন্টের কানের কাছে যে কে কি মন্ত্র পড়িয়ে দেয়, অনেক সময় বন্ধুরা অনেক ডাক্তারও বলে দেয় যে না, আপনি একটু ওয়েট করেন, দেখেন আপনাকে তো ভালোই দেখা যাচ্ছে, ডায়ালাইসিস তো এখন না করলেও চলে।
কিন্তু বন্ধুরা তোমরা ভবিষ্যতের ডাক্তার, তোমাদেরকে আমি খুব ভালো করে বলে দেই, ইউরেমিয়া যদি থাকে, পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকা মানেই এই নয় যে এই মুহূর্তে ডায়ালিসিসের প্রয়োজন নেই। ঠিক আছে? তো একটু সময় থাকতে যদি আমরা ইজিএফআর ক্যালকুলেট করব, যদি আমরা দেখি ইজিএফআর 5 হয়ে গেছে, পেশেন্টের যদি সিমটম নাও থাকে, আমরা বলবো ডায়ালিসিস শুরু করেন। যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, ইজিএফআর যদি 10 এর নিচে নেমে যায়, পেশেন্টের সিমটম নাই, আমরা বলবো আপনি ডায়ালিসিস শুরু করেন, যেটা রিকগনাইজড প্রোটোকল, এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। দেখো তো বন্ধুরা, does the dialysis mean no hope in life? এটা কি মনে করা যাবে? এই ভদ্রলোক ডায়ালিসিস করছেন, পত্রিকা পড়তেছেন, উনি লাইফটাকে ভালোই এনজয় করতেছেন, কাজেই ডায়ালিসিস মানে আর কোনো আশা নাই, এই ধারণা থেকে রোগীদেরকে যেমন বের হয়ে আসতে হবে বন্ধুরা, ডাক্তারদেরকেও বের হয়ে আসতে হবে, তোমাদেরকেও বের হয়ে আসতে হবে। ঠিক আছে? দেখো তো ভদ্র মহিলার দিকে তাকাও, does the dialysis mean no hope in life? হ্যাঁ, এই ভদ্র মহিলা কিন্তু ডায়ালিসিস করছেন, দেখো তো আলটিমেটলি দেখো কত হেলদি ওনারা, কারণ ওনারা সময় মতো ডায়ালিসিস করছেন এবং আলটিমেটলি ওনারা দুঃখ পাওয়ার কিছু নাই, মনে হবে যেন ছোট বাচ্চা কি অন্যায় করলো, না, এই বাচ্চাটারও ডায়ালিসিস লাগছে। আসলে এই বাচ্চাটার পেরিটোনিয়াল ডায়ালিসিস করা লাগতেছে। অনেক সময় বাচ্চাদের কনজেনিটাল অ্যানোমেলি থাকে কিডনিতে, বেসিকো তোমার পোস্টেরিয়র ভালভ, অ্যান্টেরিয়র ভালভ, এই ধরনের কিছু রোগ থাকে। আবার তোমার পেরিউরেটিক জাংশন অবস্ট্রাকশন থাকে, বিভিন্ন কনজেনিটাল অ্যানোমেলি থাকার কারণে আলটিমেটলি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ফলোড বাই অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হয়ে যায়। আলটিমেটলি এই ধরনের রোগীদের ডায়ালিসিস করা লাগে। ছোট বাচ্চা মানে যে আর চিকিৎসা নাই, শেষ, এটা ভাবার কোনো কারণ নাই। এরাও কিন্তু যদি সঠিক সময়ে সুন্দরভাবে ডায়ালিসিস করা যায়, এরকম হেলদি থাকবে বাচ্চাগুলি। আলটিমেটলি এই বাচ্চাগুলির কিডনি ট্রান্সপ্লান্টেশন করা লাগবে। হ্যাঁ, এই দেখো মেয়েটা হিমোডায়ালিসিস করতেছে, এই মেয়েটা দেখো আলটিমেটলি কিন্তু খুব খারাপ অবস্থায় নেই, সম্মত ডায়ালিসিস করলে এরা কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাহলে আমরা হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে একটু পার্থক্য বুঝে ফেললাম। এখন আর সহজ ভাষায় যদি বলি যে চলে কোনটা বেশি, আসলে কিন্তু চলে হিমোডায়ালাইসিস বেশি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস একটু কম চলে। কম চলার কারণটা হচ্ছে আসলে পেরিটোনিয়াল ডায়ালাইসিস করার জন্য যে ফ্লুইড লাগে, সেই ফ্লুইডটা একটু লেস অ্যাভেলেবল। আসলে বাংলাদেশ এখন ফ্লুইডটা তৈরি করে না, বাইরে থেকে ফ্লুইডটাকে ইম্পোর্ট করতে হয় পার্শ্ববর্তী দেশ থেকে, যার কারণে অনেক সময় ফ্লুইডের ক্রাইসিস থাকতে পারে, যার কারণে এটা একটু লেস পপুলার। সারা পৃথিবীতেই কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস লেস পপুলার। শুধু সবচেয়ে বেশি পপুলার এবং বেশি হয় সেটা মেক্সিকোতে। মেক্সিকোতে পেরিটোনিয়াল ডায়ালাইসিসই প্রধান, বেশি। হিমোডায়ালাইসিস অল্প অল্প চলে, আর বাংলাদেশে হিমোডায়ালাইসিস মেইন, বেশি চলে, আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস অল্প অল্প চলে। ঠিক আছে? এগুলি আমরা অলরেডি কিছু কিছু ডিসকাশন করে ফেলছি, যে হিমোডায়ালাইসিস একটা ফাস্ট প্রসেস, একটা র‍্যাপিড প্রসেস। এখানে তোমার আলটিমেট একটা ভাস্কুলার অ্যাক্সেস লাগবে, পেরিটোনিয়াল তোমার এপিফিস্টুলা অথবা ক্যাথেটার লাগবে, এবং আলটিমেটলি এটা ডায়ালাইসিস করলে খুব 4 ঘন্টা ডায়ালাইসিস করা হয়, এবং এই 4 ঘন্টা ডায়ালাইসিসের মধ্যেই তোমার পেশেন্টের শরীর থেকে ইউরিয়া ক্রিয়েটিন বের করে ফেলা হয়। সপ্তাহে সাধারণত 2টা ডায়ালাইসিস করা হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে সপ্তাহে 3টা ডায়ালাইসিস করা হয়। আর আমাদের দেশগুলিতে সাধারণত 2টা করে আমরা ডায়ালাইসিস করি। এটার কারণ আসলে অনেক বেশি হলো তোমার ফিনান্সিয়াল। সপ্তাহে 3টা ডায়ালাইসিস করলে খরচ একটু বেশি হয়, 2টা ডায়ালাইসিস করলে পেশেন্টগুলি খরচ একটু কম হয়, কিন্তু আলটিমেটলি পেশেন্টগুলিকে তোমরা খুব হেলদি দেখতে পাও না। কিন্তু বাইরের দেশগুলিতে পেশেন্টগুলি হেলদি দেখার এটাও একটা কারণ যে তারা সপ্তাহে ডায়ালাইসিস 3টা করে করেন। ঠিক আছে বন্ধুরা, এগুলো আমরা সব আলোচনা করে ফেললাম। আরেকটা বিষয় হচ্ছে যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস সাধারণত বাড়িতে করা হয়। পেশেন্টের একটা আলাদা রুম থাকে, সেই রুমের মধ্যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের যে ফ্লুইডগুলি আছে, এগুলি ফোন করলেই কোম্পানি এই ফ্লুইডগুলি দিয়ে যায়, বা ফ্লুইডগুলি বাসায় অথবা তোমাকে কিনে নিয়ে আসতে হবে কোম্পানি থেকে। এই ফ্লুইডগুলি বাসায় তোমার একটা রুমের মধ্যে রাখতে হবে। পেশেন্টকে 7 থেকে 14 দিনে এসব শেখানো হবে যে কিভাবে এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে হয়, অথবা পেশেন্টের যদি কোনো
অ্যাসিস্ট্যান্ট থেকে তাকে শেখানো হবে। এরপর প্রতিদিন উনি পেটের এই ডায়ালাইসিস করবেন, পেরিটোনিয়াল ডায়ালাইসিস করবেন 3টা থেকে 4টা করে উনি সারাদিনে ডায়ালাইসিস করবেন। ধরো যে উনি সকাল 7টার সময় পেটের মধ্যে পানি নিলেন, নিয়ে উনি চলে গেলেন অফিসে। অফিসে গিয়ে উনি এই 12টার দিকে আবার উনি বাসায় আসলেন, এসে উনি পেটের এই পানিটাকে ফেলে দিলেন, দিয়ে আবার পানি পেটের মধ্যে নিলেন, নিয়ে আবার উনি অফিসে চলে গেলেন। গিয়ে উনি আবার বিকালবেলা 5টার দিকে বাসায় আসলেন, এসে উনি খাওয়া দাওয়াগুলি ওনার যেটা খাওয়া দাওয়া করার তো ওনার মতো করে উনি করবেন, পেটের পানিটাকে ফেলে দিলেন, দিয়ে আবার উনি পানি নিলেন। এরপর রাত্রে উনি যখন ঘুমের সময় হলো, রাত্রে 9টা 10টা 11টা বাজলো, তখন উনি পেটের পানিটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে উনি আবার রাত্রে ঘুমায় পড়লেন, পেটের মধ্যে পানি নিয়ে ঘুমায় পড়লেন, সারা রাত্র পেটের মধ্যে ডায়ালাইসিস হলো। সকাল 7টার সময় উনি সেই পানিটাকে ফেলে দিবেন, দিয়ে আবার নতুন করে পানি নিয়ে উনি ওনার অফিসে চলে যাবেন। এভাবে উনি নিয়ার নরমাল জীবন যাপন করেন, ওনাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয় না। হিমোডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে যেমন হসপিটালে যেতে হয় সপ্তাহে 2বার করে, সাথে একজন যাইতে হয়। তো যিনি সাথে যাবেন কেয়ার গিভার বলা হয় তাকে। তো যিনি সাথে যাবেন কেয়ার গিভার, ওনার অফিস তো আছে তাই না, ওনাকে সপ্তাহে 2 দিন অফিস করতে হয়, 2 অফিস উনি করতে পারেন না। আর যিনি ডায়ালাইসিস করেন উনিও দেখা যাচ্ছে হসপিটাল থেকে খুব বেশি দূরে উনি যেতে পারেন না, উনি যে একটু দূরে ঘুরতে যাবেন সেটারও সুযোগ নাই, কারণ ওনাকে সপ্তাহে 2বার হসপিটালে আসতে হয়। আর 3বার ডায়ালাইসিস করলে সপ্তাহে 3বার ওনাকে হসপিটালে আসতে হয়। এখন যিনি পেটের ডায়ালাইসিস করছেন, পেরিটোনিয়াল ডায়ালাইসিস করছেন, উনি ধরো যে সেন্ট মার্টিন যাবেন, তো উনি 1 কার্টন এই ফ্লুইড নিয়ে উনি সেন্ট মার্টিন চলে যান, কোনো সমস্যা নাই। ওখানে গিয়ে উনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে এই ফ্লুইড রাখবেন, এরপর উনি ওনার মতো করে পেটের ডায়ালাইসিস করবেন, মাঝখানের সময়গুলিতে উনি ঘুরে বেড়াবেন, কোনো সমস্যা নাই। বর্তমানে যে কোভিড সিচুয়েশন আছে বন্ধুরা, এই কোভিড সিচুয়েশনে কিন্তু তোমরা বলো দেখি কোন ডায়ালাইসিস বেটার? হ্যাঁ, অবশ্যই পেরিটোনিয়াল ডায়ালাইসিস অবশ্যই বেটার হবে, কারণ পেশেন্টকে ঘর থেকে বের হতে হবে না, পেশেন্টকে গাড়িতে উঠতে হবে না, পেশেন্টকে হসপিটালে অন্যান্য রোগীদের সংস্পর্শে আসতে হবে না, পেশেন্টকে ডাক্তার, সিস্টার, নার্স, ব্রাদার, আয়া, বুয়া, হ্যাঁ, ওয়ার্ড বয় তাদের সংস্পর্শে আসতে হবে না, কাজেই উনি মোর সেফ। তো হিমোডায়ালিসিস রোগীদের এই জন্য বেশি কোভিড হয়, আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস রোগীদের সেই তুলনায় কম কোভিড হয়। কেন কম কোভিড হয়? কারণ এখানে ওরা তো হওয়ারই কথা না, হ্যাঁ তারপরেও কিছু কিছু হবে, কারণ বাইরে থেকে ওই বাড়িতে তো আরো লোকজন আছেন, ওনারা তো বাইরে যান, ওনারা তো বাইরে থেকে কোভিড নিয়ে আসতে পারেন বাসায়, কাজেই কোভিড হবে না তা না, কিন্তু কম হবে। আলটিমেটলি বর্তমান সিচুয়েশনে কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস হিমোডায়ালিসিসের চেয়ে বেটার অপশন। এটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি লেকচারে। কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, ইনি একজন ডোনার। দেখো বন্ধুরা, এই ডোনার ভদ্রলোক, ওনার একটা কিডনি উনি রিসিপিয়েন্টকে দিয়ে দিবেন। ওনার এটা রিসিপিয়েন্ট, এই কিডনি এটা হেলদি কিডনি। এই কিডনি আলটিমেটলি পেশেন্টের কিন্তু এই রাইট ইলিয়াক ফোসার মধ্যে এখানে সেট করা হবে, ইলিয়াক আর্টারি, ইলিয়াক ভেইন এখানে, এবং তার যে ইউরেটার আছে ইউরেটারটা ব্লাডারের মধ্যে ওপেন করা হবে। তো এটা যদি আমরা বলি কিডনি ট্রান্সপ্লান্টেশন, আসলে কিডনি ট্রান্সপ্লান্টেশন তার সাথে এর সাথে থাকবে রেনাল আর্টারি, রেনাল ভেইন এবং ইউরেটার ট্রান্সপ্লান্টেশন। কাজেই অ্যাপ্রোপ্রিয়েটলি হবে কিডনি, রেনাল আর্টারি, রেনাল ভেইন এবং ইউরেটার ট্রান্সপ্লান্টেশন। শুধু কিডনি ট্রান্সপ্লান্টেশন বললেই হয় আসলে। কাজেই এটা একজন ডোনার আলটিমেটলি একজন কিডনি রোগীকে একটা কিডনি ডোনেট করতে পারেন, উনি একটা কিডনি নিয়ে বাকি জীবন হেলদি লাইফ লিড করতে পারেন। কারণ জন্মগতভাবে অনেকেই একটা কিডনি থাকে বা একটা কিডনি ফাংশনিং থাকে, তাদের কোনো সমস্যা হয় না। এই পেশেন্টের কোনো সমস্যা হবে না, প্রায় 20 বছরের স্টাডি করা আছে, তাদের কোনো প্রবলেম হয় না। এদিকে এই পেশেন্টে উনি যে পেশেন্ট, উনি একজন একটা কিডনি পেয়ে গেছেন, এর দ্বারা উনি আলটিমেটলি এই কিডনির মাধ্যমে ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স এটা কারেকশন হয়ে যায়, প্লাস ইরিথ্রোপয়েটিন, ভিটামিন ডি অ্যাক্টিভেশন সবকিছু এই কিডনি থেকে হয়ে যাচ্ছে, নিয়ার নরমাল লাইফ লিড করতে পারতেছেন। কিন্তু এই কিডনি যেহেতু ফরেন, কাজেই এই বডি চেষ্টা করবে এই কিডনিটাকে রিজেক্ট করার জন্য, অর্থাৎ বডির ইমিউন সিস্টেম এই কিডনিকে অ্যাটাক করবে, যেটাকে রিজেকশন বলা হয়। এর জন্য বডির ইমিউনিটিকে সাপ্রেস করে রাখার জন্য অ্যান্টি রিজেকশন থেরাপি দেওয়া হয়। বর্তমানে সারা পৃথিবীতে পপুলার অ্যান্টি রিজেকশন থেরাপি হচ্ছে মাইক্রোফেনোলেট মফিটিল, ট্যাক্রোলিমাস এবং প্রেডনিসোলন। এই ওষুধগুলি বর্তমানে অ্যান্টি রিজেকশন থেরাপি হিসেবে প্র্যাকটিস করা হয়। আমি ইন্ডিয়াতে যখন একটু ট্রেনিং করতে গিয়েছিলাম বন্ধুরা, তখন দেখলাম যে একজন ব্যক্তি ইনি প্রায় 15 বছর আগে কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছেন
এবং বর্তমানে ওনার ক্রিয়েটিনিন 1.5 এর মতো। কাজে দেখো 15 বছর আগে কিডনি ফেল ট্রান্সপ্লান্টেশন, এখন ক্রিয়েটিনিন 1.5, মাঝে মাঝে ফলো আপ করতে আসেন, নিয়মিত ওষুধ খান, নিয়মকানুন মেনে চলেন, দিব্যি দারুণ জীবন যাপন করতেছেন। কাজে বন্ধুরা একদম হোপ নাই বলা যাবে না। ট্রান্সপ্লান্টেশন করতে গেলে সাধারণত ব্লাড গ্রুপিং এর মধ্যে মিল থাকতে হয়। বাংলাদেশ যে নতুন আইন অনুযায়ী সবাইকে কিডনি দিতে পারবে না। বাবা মা তার সন্তানকে দিতে পারবে, ছেলে মেয়ে তার বাবা মাকে দিতে পারবে, ভাই বোন নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারবে। এছাড়া মামাতো, খালাতো, চাচাতো, ফুফাতো ভাই বোন এরা কিডনি দিতে পারবে। দাদা দাদি, নানা নানি, নাতি নাতনি কিডনি দিতে পারবে এবং হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে কিডনি দিতে পারবেন। এই মোট এই 26 জন এনারা একজন আরেকজনকে কিডনি দিতে পারবেন বাংলাদেশ আইন অনুযায়ী। যদি এর বাইরে থেকে ডোনার সংগ্রহ করা হয়, এটা বাংলাদেশ সংবিধান অনুমোদন করে না। এখানে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য আমরা এখানে অবশ্যই দেশের আইন মেনে চলার চেষ্টা করব। আমরা দেশের আইন সংবিধান মেনেও যথেষ্ট ট্রান্সপ্লান্টেশন করা যায়। এছাড়া একজন ব্যক্তি যদি আইসিইউতে থাকেন এবং ওনার যে ব্রেইন ডেথ হয়ে যায়, ওনার ক্লিনিক্যালি ডেথ, উনি কিন্তু তখন এই কিডনি, তারপর প্যানক্রিয়াস, লিভার, হার্ট, দুইটা ফুসফুস, কর্নিয়া, এগুলি কিন্তু উনি ডোনেট করতে পারেন এবং এগুলি এর মাধ্যমে উনি বেশ কিছু পেশেন্টের জন্য অবদান রাখতে পারেন। সেক্ষেত্রে পেশেন্ট পার্টি যারা আছেন ওনাদের অনুমতি নিয়ে ওনার কাছ থেকে অর্গান প্রকিউর করে সেই অর্গানগুলি প্রিজার্ভ করে আলটিমেটলি পেশেন্টের শরীরে ট্রান্সপ্লান্টেশন করা যায়। বিশেষ করে যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিসের কারণে তাদের কিডনি খারাপ হয়ে গেল এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে এন্ড স্টেজ কিডনি ডিজিজ হয়ে গেল, তাদের কিন্তু আসলে প্যানক্রিয়াস থেকেও ইনসুলিন পাওয়া যায় না, বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। কাজেই এই ধরনের ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু কম্বাইন্ড প্যানক্রিয়াস কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয়। অর্থাৎ প্যানক্রিয়াসও লাগানো হবে, সেখান থেকে ইনসুলিন পাবো, কিডনিও লাগানো হবে, সেখান থেকে আলটিমেটলি ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইরিথ্রোপয়েটিন, ভিটামিন ডি এইসব কিছু পাবো। এই হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে কিছু জরুরি কথা তোমাদের জন্য। কিডনি যে শুধুমাত্র ডান দিকে লাগানো হয় তাই নয় বন্ধুরা, কিডনি বাম দিকেও লাগানো যায়, লেফট ইলিয়াক ফোসাতেও কিডনি লাগানো যায়। ঠিক আছে বন্ধুরা? আর ট্রান্সপ্লান্টেশন এবং ডায়ালাইসিস কোনটা ভালো? নিঃসন্দেহে ট্রান্সপ্লান্টেশন ভালো, কারণ এখানে আমরা ট্রান্সপ্লান্টেশন করলে অতিরিক্ত ইরিথ্রোপয়েটিন এবং ভিটামিন ডি এবং অন্যান্য এন্ডোক্রাইন ফাংশনও কিডনি থেকে পেতে পারি। ডায়ালাইসিস করলে কিন্তু ওই সমস্ত ফাংশন পাওয়া যায় না। তবে ট্রান্সপ্লান্টেশনে কিছু অসুবিধা আছে, সেটাও আমরা জানতে হবে। ট্রান্সপ্লান্টেশন করার কারণে পেশেন্টদেরকে অ্যান্টি রিজেকশন থেরাপির পার্ট হিসেবে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয়, তোমার মাইক্রোফেনোলিড মফিডিল দেওয়া হয়, পরবর্তীতে অ্যাজাথায়োপ্রিন দেওয়া হয়, তোমার সাইক্লোস্পোরিন দেওয়া হয় অথবা টেক্রোলিমাস দেওয়া হয়। এগুলি কিন্তু শরীরের ইমিউনিটিকে সাপ্রেস করে, যার কারণে এদের সহজেই ইনফেকশন হয় এবং পরবর্তীতে এদের ক্যান্সারও হতে পারে। তবে ইনফেকশনটাই বেশি সমস্যা। যাতে ইনফেকশন না হয় এজন্য ওনারা খুব পরিচ্ছন্ন জীবনযাপন করবেন। বাইরে গেলে মাস্ক পরিধান করবেন, করোনা না থাকলেও মাস্ক পরিধান করবেন। বাইরে গেলে ওনারা বাইরের খাবার খাওয়ার চেষ্টা করবেন না। ওনারা যদি পানি খান, বোতলে করে পানি নিয়ে যাবেন, ফুটানো ঠান্ডা পানি ওনারা খাবেন এবং জ্বরের রোগীর কাছে যাবেন না, জ্বরের রোগী ওনাদের কাছে আসবেন না। বাইরে একদম ওপেন চলাফেরা না করে একটু সমঝে বা একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে ওনারা ভালো জীবনযাপন করতে পারে। আসলে আমাদের নর্মাল যে লাইফস্টাইল এটাই কিন্তু ভালো না। ট্রান্সপ্লান্টেশন রোগীরা যেভাবে জীবনযাপন করতে বলা হয় ওইটাই কিন্তু আসলে হেলদি লাইফস্টাইল। 5 বার সুন্দর করে হাত মুখ ধোবেন, ওযু করবেন, প্রতিদিন গোসল করবেন, পরিচ্ছন্ন থাকবেন, ময়লা জামা পরবেন না। এগুলি তো বন্ধুরা ট্রান্সপ্লান্টেড রোগীদেরকে আমরা বলি, কিন্তু এগুলি কি একজন সুস্থ রোগীর জন্য, সুস্থ মানুষের জন্য এই কথা কি প্রযোজ্য নয়? অবশ্যই প্রযোজ্য। বরং আমরা অনেক সময় আনহেলদি জীবনযাপন করি বলেই বেশি অসুস্থ হয়ে যাই। যাই হোক বন্ধুরা, যদি বলা হয় যে হুইচ ওয়ান ইজ বেটার, ডেফিনেটলি ট্রান্সপ্লান্টেশন ইজ বেটার, বিকজ after transplantation patient gets both exocrine and endocrine function of the kidney, but in dialysis patient gets only exocrine function of the kidney. তাহলে বন্ধুরা আজকের মতো আমাদের এখানে ডিসকাশন শেষ করছি। আশা করি যে ইনফরমেশনগুলি তোমাদের দেওয়া হলো, তোমরা আসলে ইনফরমেশনগুলি তোমরা জানতে আগে থেকে, আমি শিওর। জাস্ট আমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করলাম, গল্প করলাম, সাথে সাথে তোমাদের মধ্যে একটু ইতিবাচক মনোভাব গড়ে উঠুক কিডনি রোগীদের সম্পর্কে, যে কিডনি রোগ মানেই সব শেষ, এই কথা ঠিক নয়। কিডনি রোগ মানেই হচ্ছে সুচিকিৎসার মাধ্যমে
এবং নিয়মকানুন মেনে চললে, খাবার দাবারের নিয়মকানুন, ওষুধের নিয়মকানুন মেনে চললে পেশেন্টরা প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।